দেখো, প্রতিদিন আমরা কিছু না কিছু মেজারমেন্ট করি, তাই না? যেমন ধরো আজকে টেম্পারেচার কত, বা একটা চালের বস্তা আছে, চালের বস্তাতে কত কেজি চাল আছে, বা এখন কটা বাজে, ইত্যাদি ইত্যাদি। তাই যা আমরা মেজারমেন্ট করি, যেমন টেম্পারেচার, চালের ভর বা মাস বা টাইম, এগুলোকে আমরা বলে থাকি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এবার দেখো, এই যে উদাহরণগুলো আমি নিলাম, যেমন আজকের টেম্পারেচার কত যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এর উত্তর যে আজকের টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কিংবা যদি জিজ্ঞাসা করা হয় যে চালের বস্তাতে চালের কত কেজি চাল আছে বা চালের ভর কত, তাহলে উত্তর কি আসবে? 20 কেজি কি 25 কেজি। আবার যদি জিজ্ঞাসা করা হয় যে এখন কটা বাজে, শুধুমাত্র এটা বললেই হয় যে এখন প্রায় 11টা বাজছে। তাহলে এই সমস্ত ভৌত রাশিগুলো বা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, যেগুলোর শুধুমাত্র মান জানলেই যথেষ্ট হয়, তাদের কোন দিকে বা কিভাবে মেজারমেন্ট করা হলো যেটা জানার প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলে থাকি স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমাদের চারপাশে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো আমরা প্রত্যেক দিন ইউজ কোনো না কোনোভাবে করি বা আমাদের করতে হয়, তাদেরকে একটা ক্যাটাগরি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি আমি কাকে বলবো তোমরা লিখে নাও। যে সমস্ত ভৌত রাশি পরিমাপের জন্য মান জানলেই যথেষ্ট, তাদের দিকের প্রয়োজন হয় না, তাদের আমরা বলে থাকি স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। উদাহরণ কি? উদাহরণ একটু আগেই আমরা নিয়ে নিলাম। উদাহরণ হচ্ছে ধরো টেম্পারেচার, মাস, মাস মানে ভর। দেখো, আমি এখানে বাংলাতে পড়াবো কিন্তু আমি লিখবো ইংরেজিতে। তার একটাই উদ্দেশ্য হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়েদের আগামী দিনে একটা মনে খেদ থেকে যায় ল্যাঙ্গুয়েজ নিয়ে, যে আমরা বাংলা মিডিয়ামে পড়াশুনো করে এসেছি, যখন আমরা হায়ার এডুকেশনে যাচ্ছি, একটু বলে নিই, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং, সেটা হতে পারে মেডিকেল, হতে পারে জেনারেল সায়েন্সে অনার্স গ্র্যাজুয়েশন করতে যাওয়া, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু পড়াশুনোটা ইংরেজিতেই করতে হবে। তাই সেক্ষেত্রে যাতে আমরা এই টার্মগুলোর সঙ্গে পরিচিত থাকতে পারি বা এই ভাষাটা যাতে না আমাদের বাধার কারণ হয়ে উঠতে পারে, সেই জন্য একদম প্রথম থেকেই আমি ধরে ধরে ইংরেজিতে লিখব এবং বাংলাতে সেটাকে এক্সপ্লেন করব। তাতে করে আমাদের এই ভাষাটা সম্পর্কে ভয় কেটে যাবে এবং আমাদের কনসেপচুয়াল বা আমাদের ধারণা করতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তাহলে স্কেলার কোয়ান্টিটির উদাহরণ কি? টেম্পারেচার হতে পারে, মাস হতে পারে, লেন্থ মানে কোনো, ধরো এই পেনটার দৈর্ঘ্য কত, লেন্থ, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আরও যেমন ডেনসিটি অর্থাৎ ঘনত্ব ইত্যাদিতে প্রচুর স্কেলার কোয়ান্টিটি রয়েছে। তোমাদের টাস্ক হবে তোমরা যতগুলো পারো স্কেলার কোয়ান্টিটি তোমাদের খাতায় একটা লিস্ট করবে এবং কেন এরা স্কেলার কোয়ান্টিটি সেটা নিজেরা একটু বোঝার চেষ্টা করবে। এরপরে আসি যে ফিজিক্যাল কোয়ান্টিটির আরেকটা ক্যাটাগরিতে, আরেকটা ভাগে, যাদের আমরা বলে থাকি ভেক্টর কোয়ান্টিটি। ব্যাপারটা কীরকম? যেমন ধরো আমি এখানে একটা ছবি এঁকেছি যে এখানে তুমি দাঁড়িয়ে আছো একটা রাস্তার ওপরে বা রাস্তার ধারে দাঁড়িয়ে আছো। এবার তুমি কী জন্য দাঁড়িয়ে আছো না, তুমি স্কুল যাবে, স্কুলের একটা বাস আসবে, বাসে করে তুমি স্কুল যাবে। এবার কেউ তোমাকে বললো যে হ্যাঁ একটা বাস আসছে যার গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তুমি শুধুমাত্র এইটুকু শুনেই কি বাসে চড়ে যাবে? না, তোমাকে জানতে হবে যে বাসটা কোন দিক থেকে আসছে বা সেটা স্কুলের দিকে যাবে কি না। যদি স্কুলের দিকে সেটা না যায় তাহলে তোমার তো বাসে চড়ে কোনো লাভ হবে না। তাহলে দেখো, আমি এখন যে ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বললাম সেটা হচ্ছে বাসের গতিবেগ বা ভেলোসিটি। কি বললাম? বাসের গতিবেগ বা ভেলোসিটি। এই গতিবেগ বা ভেলোসিটির ক্ষেত্রে শুধুমাত্র তার মান জানলেই যথেষ্ট হয় না, সেটার দিক সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। আরও উদাহরণ আছে, যেমন ফোর্স বা বল, মোমেন্টাম বা ভরবেগ ইত্যাদি ইত্যাদি। এইগুলো নিয়ে যখন আমরা পরে পরে আরও ডিটেলস আলোচনা করব, তখন এগুলো সম্পর্কে আমাদের আরও ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, ভেক্টর কোয়ান্টিটি কাকে বলবো লিখে নাও। যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করার জন্য বা পরিমাপ করার জন্য শুধুমাত্র মান যথেষ্ট নয়, তার দিক সম্পর্কেও আমাদের ধারণা থাকা প্রয়োজন, সেই সমস্ত ভৌত রাশিদের বলা হয়
ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ কী হবে, দু চারটে উদাহরণ নিয়ে নিই। একটু আগেই যেমন আমরা নিলাম ভেলোসিটি বা গতিবেগ, ফোর্স হতে পারে, ফোর্স বা বল, মোমেন্টাম হতে পারে, মোমেন্টাম বা ভরবেগ ইত্যাদি ইত্যাদি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা শ্রেণীবিভাগ দেখে নিলাম। এরপরে আমরা স্পেশাল যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কারণ ভেক্টর কোয়ান্টিটিগুলো এমন ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের মান আছে, তার সাথে সাথে দিকটাকেও আমাদেরকে কনসিডার করতে হবে বা দিকটা সম্পর্কেও আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য এর স্পেশাল ম্যাথমেটিক্সটা জানা দরকার, নাহলে আগামী দিনে এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো নিয়ে কাজ করতে আমাদের অসুবিধা হয়ে যাবে। তাই প্রথমেই আমরা এই যে ভেক্টর কোয়ান্টিটি আছে, ভেক্টরকে কিভাবে আমরা প্রকাশ করব। যেমন স্কেলারের ক্ষেত্রে যদি টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড শুধু এইটুকু বললেই আমাদের কাজ মিটে গেল, কিন্তু গতিবেগের ক্ষেত্রে শুধু এইটুকু বললে তো কাজ মিটবে না। তাই ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু বিশেষ নিয়ম কানুন আছে। তাই প্রথম আমরা শিখব যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে, সেটা হতে পারে গতিবেগ, সেটা হতে পারে ত্বরণ, সেটা হতে পারে বল, কিভাবে আমরা রিপ্রেজেন্ট বা প্রকাশ করব। তো চলো প্রথমে সেটা আমরা দেখে নিই। দেখো, ভেক্টর কোয়ান্টিটিকে আমরা দুরকমভাবে রিপ্রেজেন্ট করে থাকি। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আর গ্রাফিক্যাল ওয়ে, মানে জ্যামিতিকভাবে ছবির সাহায্যে ভেক্টর কোয়ান্টিটিকে, যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা দেখাতে পারবো। আরেকটা হচ্ছে অ্যালজেব্রিক্যাল ওয়ে বা বীজগণিতিক উপায়ে। অ্যালজেব্রা মানেই তোমরা জানো যে বীজগণিতে এ বি সি ডি বিভিন্ন লেটার ইউজ করা হয় ম্যাথমেটিক্স করার জন্য। তাই বিভিন্ন লেটারের সাহায্যে কীভাবে আমরা প্রকাশ করতে পারি, দুটোই আমরা এখন শিখব। প্রথমে আসছি জিওমেট্রিক্যাল বা গ্রাফিক্যাল ওয়েতে যে কোনো ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। যেমন ধরো একটা উদাহরণ এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে। দিক দেখানোর জন্য আমি একটা যে ম্যাপে যেভাবে দেখানো হয় ইউজ করেছি, এদিকটা ইস্ট ডিরেকশন, এদিকটা ওয়েস্ট, নর্থ এবং সাউথ। তাহলে এই যে গাড়ির গতিবেগ, তাহলে এখানে ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটিটা কি না, ভেলোসিটি। কি এটা? ভেলোসিটি। ভেলোসিটি মানে গতিবেগ। তাহলে এই ভেলোসিটি যার মান হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার এবং যার দিক হচ্ছে ইস্ট ডিরেকশন, এটাকে কিভাবে আমরা দেখাবো? এটা দেখানোর জন্য আমরা একটা তীর বা অ্যারো ইউজ করব। কীরকম? তীর বা অ্যারো। ধরো এই তীরটা হচ্ছে এ বি তীর, যার এ পয়েন্টটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, এই তীরটার স্টার্টিং পয়েন্ট। এটাকে আমরা বলে থাকি ইনিশিয়াল পয়েন্ট, এটাকে আমরা বলে থাকি ইনিশিয়াল পয়েন্ট। অনেক বইয়ে এটাকে বলা হয় টেল বা লেজ, ঠিক আছে। আর এই যে টার্মিনাল পয়েন্ট বা যেখানে গিয়ে শেষ হচ্ছে তীরটা, এই বি পয়েন্ট, এটাকে আমরা বলে থাকি টার্মিনাল পয়েন্ট। কি বলে থাকি? টার্মিনাল পয়েন্ট, বা এটাকে অনেক সময় আমাদের বলা হয়ে থাকে হেড। এটা প্রারম্ভিক বিন্দু, এটা অন্তিম বিন্দু। তাহলে এই তীরের সাহায্যে আমি গোটা ঘটনাকে কিভাবে দেখাবো না, আমার তীরটা কি এ বি। দেখো, তীরটা যেই দিকে ডিরেকশন দেখাবে, তীরটা যেই দিকে, গাড়ির গতিবেগও সেই দিকে। তাহলে ভেলোসিটির দিকটাকে ডাইরেক্টলি আমার তীরটা দেখিয়ে দেবে কোন দিকে। আর ভেলোসিটির মানটাকে কিভাবে দেখানো হয় না, এই তীরটার লেন্থ যতটা, সেই লেন্থটা আমার বলে দেবে যে ওই ভেলোসিটির মান কত। অর্থাৎ এই যে এ বি লেন্থ, এই যে এ বি লেন্থ, এ বি এই যে লেন্থটা, এটা হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। তাহলে কি বললাম যে জিওমেট্রিক্যাল বা গ্রাফিক্যাল ওয়েতে যখন আমরা কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করি, তখন সেটাকে আমরা একটা তীরের সাহায্যে প্রকাশ করি। তীরের দৈর্ঘ্যটা হবে সেই ভেক্টর রাশিটার মান, আর তীরের দিকটা হবে ওই ভেক্টর রাশিটার অভিমুখ বা দিক। তাই যে কোনো ভেক্টর রাশিকে আমরা শুধুমাত্র ভেলোসিটি কেন নেব, অন্য যে কোনো ভেক্টর রাশি নিতে পারি, ফোর্স নিতে পারি। যেমন ধরো আরেকটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করে দিই, একটু ক্লিয়ার করি এখানটা। যেমন একটু আগে আমরা একটা উদাহরণ নিয়েছিলাম, ফোর্সকেও আমরা ভেক্টর রাশি বলে থাকি, ফোর্স অর্থাৎ বল। যেমন মনে করো যে এইরকম একটা নততল আছে, যেটাকে ইনক্লাইন্ড প্লেন বলা হয়। এখানে একটা বস্তু আছে, এইবার তুমি এটাকে কি করছো, ঠেলে নিয়ে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তাহলে ফোর্স কোন দিকে কাজ করছে? এই দিকে।
এবার ধরো তুমি এখানে ফোর্স কত দিচ্ছ, আমি ধরলাম যে এটা প্রায় 400 ডাইন ফোর্স দিচ্ছ, সিজিএস পদ্ধতিতে 400 ডাইন ফোর্স তুমি প্রয়োগ করছো। তাহলে এই যে ফোর্স, আমার ভেক্টর রাশি কি এখানে ফোর্স, এই ফোর্সকে আমি অ্যারো দিয়ে কিভাবে দেখাবো না, এই ফোর্সকে আমি দেখাবো কোন দিকে কাজ করছে, এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর আমি একটা এবি তীর নিয়ে নিলাম, আর এর একটা আমি লেন্থ আমার মতো করে নিয়ে নিলাম, যে এবি লেন্থটা হবে আমার কি 400 ডাইন। তাহলে যে কোনো ভেক্টর রাশিকে আমরা তীরের সাহায্যে দেখাতে পারি। তীরের অভিমুখটা হবে ভেক্টর রাশিটির অভিমুখ, আর তীরের লেন্থ হবে ভেক্টর রাশিটির মান। ঠিক আছে, এইবার অ্যালজেব্রিক্যালি সবসময় আমরা তো আর ভেক্টর রাশিকে যখন আমরা ম্যাথামেটিক্স করব সবসময় এই জিওমেট্রিক্যাল ওয়েতে দেখিয়ে তাকে নিয়ে কাজকর্ম করা, বারবার ছবি আঁকা কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই আমরা যখন ভেক্টর কোয়ান্টিটির অ্যালজেব্রা বা গণিত নিয়ে পড়ব তখন সাধারণত আমরা অ্যালজেব্রিক্যাল ওয়েটাকে ফলো করি। অ্যালজেব্রিক্যালি কোনো ভেক্টর রাশিকে কীভাবে দেখানো হয়, দেখো জিওমেট্রিক্যালি কোনো ভেক্টর রাশিকে আমি দেখালাম এইরকম একটা এ বি তীর দ্বারা। অ্যালজেব্রিক্যালি এটাকেই দেখানো হয়, এটা ইকুইভ্যালেন্ট কিসের সঙ্গে হয় না, এ বি তার মাথার উপর যদি আমি একটা তীর দিয়ে দিই, এটাই আমার বুঝিয়ে দেবে এই এ বি ভেক্টরটাকে। তাহলে সাধারণত কি করা হয় না, তার ইনিশিয়াল পয়েন্ট এবং তার টার্মিনাল পয়েন্ট, তার উপরে মাথায় যদি আমি একটা তীর দিয়ে দিই, সেটা আমার বুঝিয়ে দেবে বীজগাণিতিকভাবে একটা ভেক্টর রাশিকে। কিন্তু সাধারণত আমরা এরকম দুটো লেটার নিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করি না। যেমন কতগুলো উদাহরণ দিচ্ছি, যেমন ধরো ভেলোসিটিকে তুমি কিভাবে অ্যালজেব্রিক্যালি রিপ্রেজেন্ট করবে বা বীজগাণিতিক ওয়েতে রিপ্রেজেন্ট কী করে করা হবে। ভেলোসিটিকে আমরা ধরো এটা একটা ভেলোসিটি, আমরা জ্যামিতিকভাবে ভেলোসিটি ভেক্টরকে এটা দেখালাম, যার ধরো 30 কিলোমিটার পার আওয়ার এইদিকে গতিবেগ। এর হচ্ছে এ বি, এটাকে না দেখিয়ে আমরা একটা অক্ষর বা একটা লেটার নিই, ধরো ভেলোসিটির ভি নিলাম, তার উপরে যদি আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিই তাহলে সেটা বুঝিয়ে দেবে এই ভেলোসিটি ভেক্টরটাকে। যেমন ধরো ত্বরণকে ইংরেজিতে কী বলা হয়, অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশন ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি বীজগাণিতিকভাবে, অ্যালজেব্রিক্যালি এ লিখলাম, তার মাথায় একটা তীর দিয়ে দিলাম। তাহলে এই যে লেটারগুলো বা এই যে সিম্বলগুলো আমরা ইউজ করছি, যেটা কোনো ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই লেটারগুলো থেকে তার মানকে কি করে বুঝবো। যেমন আমরা ছবিতে তো সহজেই বুঝতে পারি এটা হলো দিক, আর এর উপরে এর যে লেন্থ এটা হলো ওই ভেক্টর রাশিটার মান। কিন্তু এই লেটার থেকে মানকে কিভাবে দেখানো হয়, তাহলে এবার দেখব যে ভেক্টর রাশির মান অ্যালজেব্রিক্যালি কিভাবে দেখানো হয় বা ম্যাগনিটিউডটাকে অ্যালজেব্রিক্যালি কিভাবে দেখানো হয়। যে কোনো একটা ভেক্টর রাশি, উদাহরণস্বরূপ আমরা ভেলোসিটি ভেক্টরই নিলাম। ভেলোসিটি ভেক্টরকে আমরা কিভাবে দেখাচ্ছি না, ভি তার মাথায় একটা তীর, এটা আমার ভেলোসিটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এই ভেলোসিটি ভেক্টরের মান বা ম্যাগনিটিউডকে কিভাবে দেখানো হয় না, এই ভি ভেক্টরটাকে যখন আমরা এরকম দুটো স্ট্রেট লাইনের মাঝে রাখি, এটাকে বলা হয় মডিউলাস অফ ভি ভেক্টর। এর মানে হচ্ছে এই যে ভি ভেক্টরটা, এর শুধুমাত্র মানটাকে আমরা প্রকাশ করি এইভাবে। তার মানে ভেলোসিটি যদি আমার একটা গাড়ির ভেলোসিটি যদি আমার 30 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিক বরাবর হতো, তাহলে এটা আমার বুঝিয়ে দিচ্ছে গাড়িটার টোটাল ভেলোসিটিটাকে ভেক্টর রূপে। এটা আমার বোঝাবে শুধুমাত্র 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগকে। বোঝা গেল? তো সবসময় আমরা এই রকম ঘেরার মধ্যে ম্যাগনিটিউড বোঝানোর জন্য ইউজ করি না। এটাকে শুধুমাত্র যদি আমি শুধু ভি লিখি, এখানে যদি আমি ভি তার মাথায় যদি আমি অ্যারো দিই, তাহলে এটা বোঝাবে ভেক্টর কোয়ান্টিটি। আর যদি আমি এইভাবে লিখি বা শুধু ভি লিখি, তাহলে বোঝাবে এই ভেক্টর কোয়ান্টিটিটির মান। তাহলে আমি একটু শর্ট করে নিই যে অ্যালজেব্রিক্যালি যে কোনো ভেক্টর রাশিকে আমরা কিভাবে লিখব, আমরা একটা লেটার নেব, সেই লেটারটা হতে পারে এ, সেই লেটারটার উপরে যদি আমি একটা তীর দিয়ে দিই তাহলে এটা বোঝাবে আমার ভেক্টর কোয়ান্টিটি। এইবার এর যদি আমি মড নিই, এটা সমান একই জিনিস একই মানে আমি এইভাবে লিখি বা শুধু এ লিখি, এটা বোঝাবে ম্যাগনিটিউড মানে মান, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। তাহলে ভেক্টর রাশিকে আমরা সম্পূর্ণরূপে কিভাবে প্রকাশ করতে পারি জিওমেট্রিক্যাল ওয়েতে এবং অ্যালজেব্রিক্যাল ওয়েতে শিখে নিলাম।
এরপরে দেখব যে কত রকমের ভেক্টর কোয়ান্টিটি হতে পারে, যেটা খুব ইম্পর্ট্যান্ট আগামী দিনে আরও আমাদের এগিয়ে যাওয়ার জন্য। তাহলে এবার দেখব যে কত রকমের ভেক্টর পেতে পারি। টাইপস অফ ভেক্টরে আমরা বিভিন্ন রকমের ভেক্টরকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বিষয় দেখো আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করছি। প্রথমে আসছি কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয় ভেক্টর বলতে কি বোঝায়। দেখো কতগুলো ভেক্টর আমি ড্র করছি, তোমরাও খাতায় ড্র করো। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, সরি এখানটা উপরের দিকে করি। ধরো এটা বি ভেক্টর, আচ্ছা একই এ ভেক্টর বরাবর এখানে ধরো সি ভেক্টর নিলাম, এদিকে ধরো ডি ভেক্টর নিলাম। আচ্ছা এই ভেক্টরগুলো দেখো তো, এই ভেক্টরগুলোর আমি জিওমেট্রিক্যালি দেখিয়েছি, জ্যামিতিকভাবে দেখিয়েছি। এ ভেক্টর সেটা একটু বড়, মানে তার লেন্থ বা তার মানটা বেশি। সি ভেক্টর অনেক ছোট, বি ভেক্টর এ ভেক্টরের থেকে ছোট, ডি ভেক্টর আবার উল্টো দিকে। তাহলে এই ভেক্টরগুলোর মান অসমান, আবার সমানও হতে পারে। ধরো আমি আরেকটা ভেক্টর এরকম নিয়ে নিলাম ই ভেক্টর, যেটা এই ভেক্টরের সঙ্গে সমান কিন্তু উল্টো দিকে। তাহলে এই ভেক্টরগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরা সমান হতে পারে বা অসমান হতে পারে মানের ক্ষেত্রে। এদের দিকগুলো একই দিক হতে পারে বা অপোজিট দিক হতে পারে, কিন্তু এদের মধ্যে একটা মিল আছে। মিলটা কি আছে দেখো, এরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে প্যারালাল বা সমান্তরাল। অথবা এ ভেক্টর আর সি ভেক্টরকে যদি তুমি লক্ষ্য করো, দেখতে পাবে যে এ ভেক্টর আর সি ভেক্টর একই রেখা বরাবর। তাহলে এই সমস্ত ভেক্টরগুলোকে, মানে যারা পরস্পর প্যারালাল, তাদের মান বা ম্যাগনিটিউড এক হোক বা না হোক, তাদের দিক এক হোক বা না হোক, কিন্তু তারা যদি প্যারালাল হয় বা একই রেখা বরাবর যদি হয়, তাদেরকে আমরা বলবো কোলিনিয়ার বা একরেখীয় ভেক্টর। এরপর আসছি ইকুয়াল বা সমান ভেক্টর কাকে বলে। দুটো ভেক্টর নাও, মনে করো এই একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। এই এ ভেক্টর আর বি ভেক্টর দেখে কি বুঝতে পারছো, দেখো দুজনের মান সমান, মানে দুজনের লেন্থটা সমান। তাহলে মানকে আমরা এইভাবে লিখি, ম্যাগনিটিউড অফ এ এটা সমান ধরো এ, আর ম্যাগনিটিউড অফ বি এটা সমান হচ্ছে বি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এ সমান বি, আমরা এটা নিয়ে আলোচনা করছি সমান ভেক্টর নিয়ে। আর কি দেখতে পাচ্ছি, এদের অভিমুখগুলোও একই। তাহলে যে সমস্ত ভেক্টরের মান এবং অভিমুখ বা দিক একই হয়, তাদেরকে আমরা বলে থাকি সমান বা ইকুয়াল ভেক্টর। এরপরে আসছি আমরা বিপরীত ভেক্টরে। বিপরীত ভেক্টরে দেখো নাম শুনেই বুঝতে পারছো, বিপরীত ভেক্টরে আমি দুটো ভেক্টরকে এভাবে নিলাম, এই একটা ভেক্টর নিলাম এ ভেক্টর, এই একটা ভেক্টর নিলাম বি ভেক্টর। ব্যাপারটা কি দেখো, এদের দুজনের লেন্থ একই, তার মানে এই দুটো ভেক্টরের মান একই। তার মানে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর সমান ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, আমরা বলতেই পারি দুজনের মান একই। কিন্তু এর অভিমুখ এই দিকে, এর অভিমুখ অপোজিট দিকে। এই ধরনের ভেক্টরকে আমরা কি বলি, অপোজিট বা বিপরীত ভেক্টর। যাদের মান একই কিন্তু অভিমুখ পুরোপুরি উল্টো, দুজনের মধ্যে 180 ডিগ্রির অ্যাঙ্গেল, তাদেরকে আমরা বলি বিপরীত ভেক্টর। এরপর আসছি কো ইনিশিয়াল ভেক্টর। এগুলো একটু ইরেজ করে নিই, আশা করি লিখে নিয়েছো খাতায়। কো ইনিশিয়াল ভেক্টর, আচ্ছা উপরেরটাকেও একটু ইরেজ করে নিই। কো ইনিশিয়াল ভেক্টর কাদের বলে না, এই ভেক্টরগুলোকে লক্ষ্য করো, আমি একটা এ ভেক্টর নিলাম, এই একটা বি ভেক্টর নিলাম, এই একটা সি ভেক্টর নিলাম, এই একটা ডি ভেক্টর নিলাম। ভেক্টরগুলোকে দেখো তো, তাদের দেখো স্টার্টিং বা ইনিশিয়াল পয়েন্ট, এটা যদি ও বিন্দু বলি, প্রত্যেকের স্টার্টিং পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট একই, কিন্তু তারা একটা বিন্দুর থেকে চারিদিকে চলে গেছে। তাদের টার্মিনাল পয়েন্টগুলো কিন্তু আলাদা আলাদা। তাহলে ভেক্টরদের ইনিশিয়াল পয়েন্ট বা টেল যদি একই হয়, লেজটা যদি একই জায়গায় থাকে, তাদেরকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর। এরপরে 5 নম্বর কি আসছে, কোপ্ল্যানার ভেক্টর বা সমতলীয় ভেক্টর কাকে বলে। তো এর জন্য একটু ছবি এঁকে নিই। আমরা একটা 3 ডাইমেনশনাল ছবি আঁকছি, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। 3টে দেওয়াল মনে করো আছে, বাড়ির 3টে দেওয়াল যেখানে মিট করে, এরকম একটু ভেবে নাও। তাহলে দেখো তিনটে দেওয়াল বা 3টে প্লেন আমরা দেখতে পাচ্ছি। এটাকে এক্স দাও, এটাকে ওয়াই, এটাকে জেড, এটাকে ও বিন্দু ধরে নাও। ঘরের কোণটাকে ভেবে নাও, যে কোণে 3টে দেওয়াল এসে মিট করে।
ঠিক আছে। এইবার ধরো আমি এই যে প্লেনটা, এই প্লেনটা কি ওয়াই জেড প্লেন, এই যে প্লেনটা ও ওয়াই জেড যে প্লেন, এখানে কিছু ভেক্টর এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এরা বিভিন্ন দিকে আছে, এদের মানও সমান নয়, কিন্তু এরা প্রত্যেকেই ওয়াই জেড প্লেন ছাড়া কোথাও নেই, এদেরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। আবার এখানে কিছু নিলাম, মনে করো ই ভেক্টর নিলাম, এটাকে এফ ভেক্টর নিলাম, এখানে জি ভেক্টর নিলাম, এরাও সমতলীয় ভেক্টর, যদিও এরা আলাদা একটা তলে আছে কিন্তু এরা প্রত্যেকে একই তলে আছে, এদের সঙ্গে আলাদা কিন্তু একই তলে আছে, এরা সমতলীয় ভেক্টর। একই রকম এক্স ওয়াই প্লেনেও আমরা বিভিন্ন ভেক্টর নিতে পারি যারা একই তলে থাকবে। কিন্তু একটা কথা খেয়াল করে রাখবে, এই যে ভেক্টর নিয়ে যখন আমি কম্পেয়ার করছি, এদেরকে সমজাতীয় ভেক্টর হতে হবে। সমজাতীয় মানে কি, এরা এ যদি ভেলোসিটি ভেক্টর হয়, বি কেও ভেলোসিটি ভেক্টর, সিও ভেলোসিটি ভেক্টর, এ হলো ভেলোসিটি ভেক্টর, বি হলো ফোর্স, আর সি হলো তোমার ডিসপ্লেসমেন্ট, হলে হবে না, তারা কোপ্ল্যানার ভেক্টর আমরা বলবো না। একই ক্যাটাগরির যদি ভেক্টর হয়, ভেলোসিটি হলে এ ও বি সি সবাই ভেলোসিটি, তাদের মান আলাদা হোক, তাদের দিক আলাদা হোক, তারা যদি একই প্লেনে থাকে তাহলে তাদেরকে আমরা বলবো কি কোপ্ল্যানার ভেক্টর। ইকুয়াল ভেক্টরের ক্ষেত্রেও তাই, মনে করো এই একটা ভেক্টর তুমি নিলে এ ভেক্টর, যেটা ধরো ভেলোসিটি, আর একটা ভেক্টর সমান নিলে একই দিকে ধরো ফোর্স, এই দুটোকে ভেক্টরকে আমি সমান ভেক্টর বলতে পারবো না, কারণ এরা একই জাতীয় নয়, একটা ভেলোসিটি একটা ফোর্স। কিন্তু এও যদি ভেলোসিটি হয় তাহলে এই দুটোকে আমরা বলতে পারবো এরা সমান ভেক্টর। ঠিক আছে, এরপরে আজকে যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এই দুটো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো নিয়ে বারবার আলোচনা হবে, বিভিন্ন রকম আলোচনা হবে, তাই প্রাথমিক ধারণাটা এখন দিয়ে রাখবো। ঠিক আছে, পজিশন ভেক্টর কাকে বলে বা পজিশন ভেক্টর জিনিসটা কি। দেখো, পজিশন ভেক্টর জানার জন্য আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেমকে ড্র করতে হবে। আশা করব যে তোমরা ক্লাস 9-10-এ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে পড়ে এসেছো। তো প্রথমে আমি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কী করে ড্র করা যায় না, একটা অরিজিন থেকে বা একটা বিন্দু থেকে এই দিক বরাবর আমি একটা অক্ষ নিলাম, ধরো এটা এক্স অক্ষ, এই দিক বরাবর আমি একটা তার সঙ্গে এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে নিলাম, এটা ওয়াই অক্ষ, আর আরেকটা যেটা বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, মানে এক্স ওয়াই যে প্লেনে আছে তার সঙ্গে লম্বভাবে আছে, ওটাকে তো আর এইভাবে দেখাতে পারবো না, সেই জন্য আমি এইটাকে জেড অক্ষ নিয়ে নিলাম। তাহলে এই এক্স ওয়াই জেড পরস্পরের উপর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। ঠিক আছে, এই ধরনের যে কোঅর্ডিনেট সিস্টেম, একে আমরা কি বলি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, বাংলা একে বলা হয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে আরেকটা বলা হয় স্পেশাল করে, একে বলা হয় রাইট হ্যান্ডেড। কি বলা হয়, রাইট হ্যান্ডেড। এটা জেনে রাখবে বারবার, এখন থেকে মাথায় ধরে রাখো, আমরা যখনই কোঅর্ডিনেট সিস্টেম ড্র করব সেটাকে আমরা রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম হিসাবে ড্র করব। কীরকম রাইট হ্যান্ডেড, কীরকম না, যদি এক্স ওয়াই জেড এটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিই তাহলে সেটাকে আমরা বলবো রাইট হ্যান্ডেড সিস্টেম। যেমন আমি এইভাবেও নিতে পারতাম, এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড, তাহলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এক্স ওয়াই জেড। কিন্তু আমি এইভাবে কখনো নিতে পারবো না, ধরো এটা এক্স, এটাকে আমি ওয়াই করলাম, এটাকে জেড করলাম, এটা হবে না, তার কারণ এটা ক্লকওয়াইজ ঘুরছে, এটা রাইট হ্যান্ডেড সিস্টেম নয়। আর আমরা এ যাবৎ পর্যন্ত ফিজিক্সে যা কিছু আলোচনা করব কোঅর্ডিনেট সিস্টেমের বেসিসে সবসময় রাইট হ্যান্ডেড নেবো, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আগামী দিনে হায়ার এডুকেশনে যাও, সব জায়গাতেই কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমরা রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করব। বা যখনই আমরা কোঅর্ডিনেট সিস্টেম নেব, আইদার এটাকে এক্স বসাও, ওয়াই জেড করো, বা এটাকে এক্স ওয়াই জেড করো, বা এক্স ওয়াই জেড করো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। ঠিক আছে, আচ্ছা, পজিশন ভেক্টর কাকে বলে? তাহলে প্রথমে একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নিলাম, এই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে কোনো একটা পয়েন্ট ধরো পি আছে, এই এক্স ওয়াই জেড এর রেসপেক্টে কোনো একটা পয়েন্ট পি আছে। এই পি বিন্দুর অবস্থান কোথায় বা পি বিন্দুর পজিশনটা কোথায়, এটা জানার জন্য আমরা মূল বিন্দু ও, মানে যেটাকে অরিজিন, যেখানে এক্স এর ভ্যালুও 0, ওয়াই এর ভ্যালুও 0 এবং জেড এর ভ্যালুও 0, এই মূল বিন্দু ও থেকে পি পর্যন্ত একটা ভেক্টর দিয়ে যোগ করে দেবো। কি করব, ও থেকে পি পর্যন্ত একটা ভেক্টর দিয়ে আমি যোগ করে দেবো। এই যে ওপি ভেক্টরটা আমি পাচ্ছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, এই ওপি ভেক্টর
যেটাকে আমি সাধারণত আর দিয়ে রিপ্রেজেন্ট করি। আমরা বলেছি না ভেক্টরকে আমরা একটা লেটার দিয়ে সাধারণত পছন্দ করি দুটো লেটারের থেকে। তাহলে ওপি সমান এই যে আর ভেক্টর, এটা কি না, এটা হলো পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি। এই যে পি বিন্দুটা আছে, পি বিন্দুর পজিশন ভেক্টর কার রেসপেক্টে না অরিজিনের রেসপেক্টে। তাহলে যে কোনো রকমভাবে তুমি আরও নাও, ধরো এখানে একটা কিউ পয়েন্ট আছে, এই কিউ পয়েন্টের পজিশন ভেক্টর কীভাবে ড্র করবে, একদম সোজা ও পয়েন্ট থেকে কিউ পর্যন্ত একটা ভেক্টর নিয়ে নাও। ধরো এটা হচ্ছে এস ভেক্টর, এই যে ও কিউ ভেক্টরটা এটা হবে বা এস ভেক্টরটা এটা হবে কিউ পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে এই হলো পজিশন। যে কোনো পয়েন্টের পজিশনকে রিপ্রেজেন্ট করার জন্য, প্রকাশ করার জন্য যে ভেক্টর আমরা নিই, যেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস অরিজিন থেকে, সেই ভেক্টরটাকে আমরা বলি পজিশন ভেক্টর। আরেকটা কনসেপ্ট দেবো, ডিসপ্লেসমেন্ট বা সরণ। জিনিসটা কি, সরণ একটা ভেক্টর রাশি, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা দিয়েই আজকের ক্লাস এখানে শেষ করব। নেক্সট ক্লাস কী করবো আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি। দেখো এর জন্য আমরা এর উপরে কী পড়তে যাচ্ছি না, ডিসপ্লেসমেন্ট বা বাংলায় যাকে বলা হয় সরণ। তাহলে এর জন্য আমি একটা রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তাহলে এক্স নিলাম, ওয়াই নিলাম, জেড নিলাম, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, যার মূল বিন্দু হচ্ছে ও। এইবার ধরো প্রথমে একটা বস্তু কোনো সময় এই পি পয়েন্টে ছিল, তারপরে সে কিউ পয়েন্টে গেল, এবার সে বিভিন্ন রকমভাবে যেতে পারে। সে পি থেকে এইভাবে আঁকা করে যেতে পারে, এইভাবে যেতে পারে, বা এইভাবে ঘুরেও যেতে পারে। সে যেভাবেই যাক না কেন, এই বস্তুটার সরণ কতটা হলো এটা যদি প্রশ্ন করা হয়, বস্তুটা কতটা সরলো, বস্তুটার ডিসপ্লেসমেন্ট কতটা হলো এটা যদি প্রশ্ন করা হয়, তাহলে আমাদের করতে হবে পি থেকে কিউ পর্যন্ত একটা সরলরেখা দিয়ে কানেক্ট করে দাও, তারপরে এটাকে একটা তীর দিয়ে দাও। পিটা কোথা থেকে কোথায় যাচ্ছে, পিটা পি থেকে কিউ যাচ্ছে। তাহলে এই যে পি কিউ ভেক্টরটা, এটাকে বলা হবে ডিসপ্লেসমেন্ট। সে এই পথে যেতে পারে, যে কোনো পথেই যাক না কেন, কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্টের জন্য তার ইনিশিয়াল পজিশন কোথায় ছিল, মানে সে কোথায় আগে ছিল, এবং ফাইনালি কোথায় পৌঁছালো, এই দুটো বিন্দুকে যদি আমরা একটা সরলরেখা দিয়ে কানেক্ট করে দিই, এটাকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে আজকে এতটাই। এরপরে কি আলোচনা করব একটু পরে বলে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো আমরা আজকে ভেক্টর সম্পর্কে বেসিক যা তথ্য আমাদের প্রয়োজন আগামী পুরো চ্যাপ্টারটাকে বোঝার জন্য বা আগামী দিনে ফিজিক্সকে ভালো করে বোঝার জন্য, সেগুলো আলোচনা করলাম। কি আলোচনা করলাম একবার জাস্ট সামারাইজ করে নিই। আমরা দেখলাম স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে। সেকেন্ড আমরা কিছু উদাহরণ নিলাম। থার্ড আমরা কি আলোচনা করলাম, যে একটা ভেক্টরকে কীভাবে জিওমেট্রিক্যালি বা গ্রাফিক্যালি মানে জ্যামিতির সাহায্যে, তীরের সাহায্যে কীভাবে দেখানো যায়, আবার একটা লেটার দিয়ে কীভাবে দেখানো যেতে পারে, অর্থাৎ অ্যালজেব্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম। তারপরে কত রকমের ভেক্টর হতে পারে সেটা আলোচনা করলাম, কোলিনিয়ার কাকে বলে, কোপ্ল্যানার কাকে বলে, ইকুয়াল, অপোজিট, এই সমস্ত ভেক্টর আলোচনা করলাম। তারপরে স্পেশাল দুটো ভেক্টর নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর, কারণ এগুলো প্রচুর ব্যবহার হবে, প্রচুর আলোচনা হবে। দেখো উদ্দেশ্য একটাই, তোমরা যেখানেই পড়াশুনো করো না কেন, যেভাবেই করো না কেন, করতে থাকো। শুধু কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, এই ভিডিও প্রত্যেকটা লেকচারকে একটু একটু করে ফলো করবে। আশা করি তোমাদের কোনো জায়গাটাতে কোনো দুর্বলতা থাকবে না, বিশেষ করে ফিজিক্সে। তো এটা আমার আশা থাকবে, যতটা সম্ভব পারো নিজে পড়ো এবং অন্যের কাছেও এটা পৌঁছে দাও, যাতে প্রত্যেকেই পড়াশোনা করতে পারে ঠিকভাবে। পুরো ক্লাস 11 ফিজিক্স, 12 ফিজিক্স, ইভিন যারা আরও কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হওয়ার চেষ্টা করছো, তাদের জন্য থাকবে আমার এই সমস্ত লেকচার সিরিজটা তোমরা পাবে কোথায়, একেবারে তোমরা চলে যাবে স্পেকট্রা এডুকেশন ইউটিউবে। এটা একটা ইউটিউব চ্যানেল। এই স্পেকট্রা এডুকেশনের মধ্যে অনেক কিছু আছে, অনেক হায়ার এডুকেশনের লেকচার আছে, কোথাও যাবে না, তোমরা ডাইরেক্ট চলে যাবে ওখানে প্লেলিস্ট। এই প্লেলিস্টের মধ্যে দেখবে ক্লাস 11 ফিজিক্স বলে একটা কথা আছে, ক্লাস 11 ফিজিক্স। এই ক্লাস 11 ফিজিক্সের মধ্যে তোমরা এখন পেয়ে যাবে ভেক্টরের ভিডিওগুলো, এবং কিছুদিনের পরে তো নিউটনস গতিসূত্র, যত তোমাদের সিলেবাসে যা আছে এবং যতটা তোমাদের প্রয়োজন আগামী দিনে ফিজিক্সকে একদম বেস কংক্রিট করতে,
সেটা পুরোটাই আমি চেষ্টা করব এবং তোরা পুরোটা পেয়ে যাবে ওখান থেকে। তো আশা রাখবো তোমাদের পড়াশোনা ভালো হোক, এগিয়ে যাও। কোনো প্রশ্ন থাকলে, প্রবলেম থাকলে বা কোনো প্রবলেম যদি আমার সঙ্গে ডিসকাশন করতে হয়, আমি কিছুদিনের মধ্যেই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমরা, বা ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমরা আলোচনা করব। তাহলে এতটাই। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে ভেক্টর যোগ কেমন করে করতে হয়। নেক্সট ভিডিওকে ওয়াচ করো।